আসসালামু আলাইকুম। আজকে আমরা রিস্ক ম্যানেজমেন্টের মডিউল ডি মডিউল ডি এটি হচ্ছে পলিসি ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন এফআই। এই যে মডিউল অধ্যায়, এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। তো এখানে মোট প্রশ্ন আলোচনা করা আছে, অনেক বড় একটি অধ্যায়। 31টি প্রশ্ন আলোচনা করা আছে, অনেক বড় অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। এখানে সাজেশনে যেটা বলা আছে আরএমএফআই এর, সাজেশনে এখানে যেটা দেওয়া আছে, এই সাজেশন অনুযায়ী আমরা করব। 97 যেগুলো আছে এগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করব, এগুলো বাদ দেবো আগে। তো এখানে ক্রেডিট রিস্কের প্রকারগুলি বা ধরনগুলি বা প্রকারভেদ আলোচনা করব। এই ধরনের কথা এখানে আমাদের বলা থাকে যে ক্রেডিট রিস্কের প্রকারগুলি বা ধরনগুলি আমাদের আলোচনা করতে বলে। আর আরেকটা কথা যে আমরা ব্যাংকিং ডিপ্লোমার প্রশ্নগুলো কিন্তু বিভিন্নভাবে ওরা দেওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু একটু বুঝে শুনে অ্যান্সার করব। তো এখানে যেটা বলা আছে, 1 নাম্বার ক্রেডিট রিস্কের প্রকারগুলি আলোচনা করে, যে 1 নাম্বার লিখছি সেটা এখানে আমরা আলোচনা করব। এখানে আলোচনা করা আছে ইংলিশে, আমরা দেখব বাংলাতে। এই যে ক্রেডিট রিস্কের প্রকার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। একটু বলি হচ্ছে যে আমাদের এটা মডিউল এফ হবে স্যার, বি লেখা আছে আমাদের নোটশিটে। মডিউল এফ সাজেশনে আছে মডিউল এফ পলিসি ইনিশিয়েটিভ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ডি লেখা আছে, ডি হবে, মডিউল এফ হবে, এটা না? আচ্ছা আচ্ছা সাজেশনে তাই বলবেন। ও আচ্ছা, সাজেশনে যেটা মডিউল এফ এটাই মডিউল ডি বলে আমরা শিফট দিয়েছি। জি জি জি, না মডিউল জি, এখানে আবার এফ লেখা আছে, ওটা একটু চেঞ্জ করা হয় না স্যার, সরি স্যার। এটা একটু, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে একটু ডি ডি করে নেব, এটা চেঞ্জ করা হয়নি, এটা মডিউল এফ হবে। শুধু ওই জায়গায় আমাদের একটু সমস্যা আছে। এটা এখানে ঠিকই দেওয়া আছে এফ, এবং সাজেশনে এফ দেওয়া আছে, এবং এখানেও আমাদের প্রত্যেকটা পেজে মডিউল এফ দেওয়া আছে। শুধু আমাদের যে কভার পেজে মডিউল ডি দেওয়া আছে, ওটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো এখানে ডিসকাস দ্য টাইপ অফ ক্রেডিট রিস্ক। এখানে ক্রেডিট রিস্কের প্রকারগুলি আলোচনা করুন। 1 নম্বর হচ্ছে স্বতন্ত্র লেনদেন, ক্রেডিট ঝুঁকি বা ক্রেডিট রিস্ক। তো এটা আমাদের কাছে, আমি কিন্তু আপনাদের আগেই বলেছি, আমাদের কাছে এখানে অনেক সময় নিজের কাছে পড়তে কমফোর্ট লাগে, অনেক সময় ইংরেজি যে উচ্চারণগুলো, সেই উচ্চারণগুলো আমরা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর অনেক সময় বাংলাগুলোয় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এরকম হয় বিষয়গুলো। যেমন এখানে বলা আছে স্বতন্ত্র বা লেনদেন ক্রেডিট ঝুঁকি। এখানে যদি আমরা এটা দেখি, তাহলে স্ট্যান্ড এলোন বা ট্রানজেকশনাল ক্রেডিট রিস্ক, এই জিনিসটা আমরা কিন্তু, এটা আমাদের কাছে বেশি বলতে বা মনে থাকবার মতো একটা ইয়া, তাই না? স্ট্যান্ড অ্যালোন বা ট্রানজিশন ক্রেডিট রিস্ক। তো আমরা যদি এখানে লিখি স্ট্যান্ড অ্যালোন বা স্ট্যান্ড বাংলা স্বতন্ত্র বা ট্রানজেকশন বা হচ্ছে লেনদেন, স্বতন্ত্র বা লেনদেন ক্রেডিট রিস্ক। ক্রেডিট কিন্তু ঠিকই আবার ইংরেজি উচ্চারণ, আর রিস্ক যদি এখন লেখা যাবে, কোনো সমস্যা নেই, এটা বাংলা ইংরেজি মিশিয়ে লেখা যায় আর কি। হ্যাঁ, তো স্বতন্ত্র বা লেনদেন ক্রেডিট রিস্ক, এটি ডিফল্টের ক্ষেত্রে বা ঋণ গ্রহীতার ক্রেডিট রেটিং বা ক্রেডিট হ্রাসের ক্ষেত্রে
এক্ষেত্রে ঝুঁকিকে বোঝায়। অতএব স্বতন্ত্র ক্রেডিট ঝুঁকি হলো ডিফল্ট ঝুঁকি বা ডাউনগ্রেড ঝুঁকি নিয়ে গঠিত। এটি মূলত ঋণ গ্রহীতা নির্বাচন করতে ব্যাংকের ব্যর্থতার কারণে ঘটে। এখানে এই স্বতন্ত্র যে ক্রেডিট রিস্ক আছে এটাকে আমরা দুই ভাগে দেখি, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে ডাউনগ্রেড। ডিফল্ট হচ্ছে ক্রেডিট ডিফল্ট ঝুঁকি ঘটে যখন ঋণগ্রহীতা সম্পূর্ণ ঋণের বাধ্যবাধকতা পরিশোধ করতে অক্ষম হয় বা যখন ঋণগ্রহীতা ইতিমধ্যে ঋণ পরিশোধের নির্ধারিত তারিখে 90 দিন অতিবাহিত হয়। আচ্ছা, ক্রেডিট ডিফল্ট ঝুঁকি সমস্ত ক্রেডিট সংবেদনশীল আর্থিক লেনদেন যেমন ঋণ, বন্ড, সিকিউরিটিজ এবং ডেরিভেটিভসকে প্রভাবিত করতে পারে। ডাউনগ্রেড ঝুঁকি হলো সেই ঝুঁকি যা ঋণগ্রহীতা বা কাউন্টার পার্টিকে ক্রেডিট রেটিং খারাপ হয়ে যায়, যার ফলে ডিফল্ট হওয়ার উচ্চ সম্ভাবনা নির্দেশ করে। অর্থাৎ একটি ব্যাংক ক্রেডিট বা রেটিং এর ব্যর্থতার কারণে শ্রেষ্ঠ ঝুঁকি। ডাউনগ্রেড ইঙ্গিত দেয় যে ঋণগ্রহীতা আর্থিক অবস্থায় দুর্বল হয়ে পড়েছে। ডাউনগ্রেডের ফলে বন্ড বা ঋণ ইনস্ট্রুমেন্টের মান কমে যেতে পারে। তাহলে এখানে স্বতন্ত্র লেনদেন বলতে যেটা আমরা বুঝি যে স্বতন্ত্র বা লেনদেনের ক্রেডিট রিস্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে স্বতন্ত্র লেনদেনের ঝুঁকি, সেই ঝুঁকিগুলো নিয়ে এখানে এটা গঠিত। যে এখানে বলছে, দেখুন একটু খেয়াল করুন, এটা একটু মনে রাখা ক্রিটিক্যাল ব্যাপার, যে এটা মনে রাখবো কি হবে, এর মতো হয়তো আমি লিখে দিয়েছি বাট এর মনে রাখবো একটু টেকনিক্যালি আমাদের করতে হবে। তো এখানে বলা আছে ডিফল্টের ক্ষেত্রে বা ঋণ গ্রহীতার ক্রেডিট রেটিং বা হ্রাসের ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান ঝুঁকিকে বোঝায়। আর স্বতন্ত্র ঝুঁকিটা হচ্ছে কি, এই যে ডিফল্টের ঝুঁকি, তার মানে এই প্রকারগুলো কিন্তু এখানে বলছে যে এটা হচ্ছে ডিফল্টের ঝুঁকি, এই যে ঝুঁকির কথা বলছে। আর এটা ক্রেডিট রিস্ক যে ডাউনগ্রেড করে, আমরা যে গ্রেডিং করি ঋণ গ্রহীতার ক্রেডিট রেটিং এর ফলে, এই দুটোর ফলে যে এটি ডিফল্টের ক্ষেত্রে বা ঋণ গ্রহীতার ক্রেডিট রেটিং ডাউনগ্রেড বা হ্রাসের ক্ষেত্রে ঝুঁকিকে বোঝায়। অতএব স্বতন্ত্র ক্রেডিট ঝুঁকি হলো ডিফল্ট ঝুঁকি এবং ডাউনগ্রেড ঝুঁকি নিয়ে গঠিত। মানে এই দুটো ঝুঁকি নিয়ে গঠিত স্বতন্ত্র যে ক্রেডিট রিস্ক, সেটা এই দুটো ঝুঁকি নিয়ে গঠিত। এটি মূলত ঋণ গ্রহীতা নির্বাচন করতে ব্যাংকের ব্যর্থতার কারণে ঘটে। তাহলে এটা ব্যাংকের ব্যর্থতার কারণে ঘটে ঋণ গ্রহীতা নির্বাচন করতে। তাহলে ডিফল্ট ঝুঁকি আমরা বুঝবো, একটু খেয়াল করুন। তাহলে এই দুটো ঝুঁকির কারণে আমাদের এই দুটো ঝুঁকি মিলে আমাদের কি হয়, স্বতন্ত্র ঝুঁকি বা ক্রেডিট ঝুঁকি তৈরি হয়। তাহলে ডিফল্ট ঝুঁকিটা হচ্ছে ঋণ গ্রহীতা সম্পূর্ণভাবে ঋণের বাধ্যবাধকতা পরিশোধ করতে অক্ষম, যেটা আমরা বুঝি ডিফল্ট হয়ে গেছে মানে কিস্তি দিচ্ছে না বা টাকা দিচ্ছে না, তাই না? সেটা সেই কথাটাই এটা জাস্ট, যে আমাদের ঋণের বাধ্যবাধকতা বা ঋণের টাকা পরিশোধ করতে যদি ব্যর্থ হয়, তাহলে সেটা ডিফল্ট ঝুঁকি। কিন্তু এই ডিফল্ট ঝুঁকি, এটা তো গেল আমাদের, আমরা তো বুঝলাম যে ডিফল্ট কথাটা আমাদের বারবার বেশি ব্যবহৃত হয় আমাদের। ডাউনগ্রেডের ঝুঁকিটা কি? ডাউনগ্রেডের ঝুঁকিটা হলো যে সেই ঝুঁকি যা ঋণগ্রহীতা বা কাউন্টার পার্টির ক্রেডিট রেটিং খারাপ হয়ে যায়, যা ডিফল্ট হওয়ার উচ্চ সম্ভাবনা নির্দেশ করে। যে এই গ্রেডের ফলে আমরা বুঝতে পারি যে এই কিস্তি বন্ধ করে না, বাট এর ফলে আমরা বুঝতে পারবো যে হয়তো কিছুদিনের মধ্যে, মানে 1 বছর বা 6 মাসের মধ্যে ডিফল্টের আওতার দিকে চলে যাবে, এরকম আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে আমাদের কাছে ডাউনগ্রেড ঝুঁকি। যে অর্থাৎ এটি ব্যাংকের ক্রেডিট রেটিং এর ব্যর্থতার কারণ সৃষ্টি। ব্যাংক যখন ক্রেডিট রেটিং করে, না এ ভালো লোন দেওয়া যাবে, এর কোনো ইয়া নেই, মানে এরকম যে আমাদের ঠিক আছে না, একটা যে রেটিং যেটা করি আমরা, সেই বিভিন্ন রেটিং করি, সেই রেটিং গুলো দেয় হয়তো অনেক ভালো মানের দেয়, কিন্তু আসলে সে ভালো না। কিন্তু তাহলে এটা কার দোষ? এটা ব্যাংকের দোষ, তাই না? ব্যাংকের অফিসারের দোষ। তাহলে এই অফিসার কি করে, তার স্বজনপ্রীতি হোক কিংবা যে কোনো কারণে হোক, তার বিভিন্ন কোনো কারণে সেটা এটা হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এরকম ভাবে দেওয়ার ফলে আমাদের ডাউনগ্রেডের ঝুঁকিটা তৈরি হয়। এই ডাউনগ্রেডের ঝুঁকির ফলে আমরা বুঝতে পারি যে ঋণ গ্রহীতা হয়তো আগামী 6 মাস বা 1 বছর পরে এই ঋণ গ্রহীতা ডিফল্টের দিকে চলে যাবে, মানে ঋণটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। ডাউনগ্রেড ইঙ্গিত দেয় যে ঋণ গ্রহীতা আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। ডাউনগ্রেডের ফলে বন্ড এবং ঋণ ইনস্ট্রুমেন্টের মান কমতে থাকে। তাহলে আমাদের দুই ধরনের ঝুঁকি আছে, একটা ডিফল্ট ঝুঁকি, একটা হচ্ছে ডাউনগ্রেড ঝুঁকি। তারপরে আছে পোর্টফোলিও ক্রেডিট রিস্ক। পোর্টফোলিও ক্রেডিট রিস্ক এর এখানে আমাদের যেটা বলা আছে যে পোর্টফোলিও বলতে কি বুঝি,
পোর্টফোলিও অনেকবার আমাদের আলোচনা করা হয়েছে ব্যাংকের ক্ষেত্রে, যে পোর্টফোলিও বিষয়টা হচ্ছে এরকম, সেটা ডিপোজিটের পোর্টফোলিও ডিপোজিট হতো, পোর্টফোলিও বেশিরভাগ আমাদের অ্যাডভান্সের ক্ষেত্রে বা লোনের ক্ষেত্রে আমাদের পোর্টফোলিও কথাটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো পোর্টফোলিও বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আমাদের ব্যাংক কোনো একক কোনো ব্যক্তিকে আমরা ২,০০০ কোটি টাকা লোন না দিয়ে ২,০০০ কোটি টাকা লোন না দিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন সেগমেন্টে আমরা ২,০০০ কোটি টাকা লোন দেব। ঠিক আমরা যখন গল্প করছিলাম যে আমরা ডিম কোনো একটা পাত্রে না রেখে, একটা পাত্রে সবগুলো ডিম না রেখে ভিন্ন ভিন্ন পাত্রে যদি আমরা কিছু কিছু করে ডিম রাখি, তাহলে একটা পাত্র যদি পড়ে যায় ডিম সবগুলো ভেঙে শেষ হয়ে যাবে। আর অনেকগুলো পাত্রে যদি ডিম রাখি, তাহলে একটা পাত্র যদি পড়ে গেল, তাহলে আরোগুলো পাত্রে ডিম অক্ষত অবস্থায় থাকবে, কোনো সমস্যা হবে না। ঠিক এরকম একটা কনসেপ্ট এখানে। তো একটা ব্যক্তিকে লোন দেওয়ার ফলে যদি ওই ব্যক্তি কোনো কারণে ডিফল্ট হয়ে যায়, তাহলে ব্যাংকের অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে, তাই না? আর এখানে যখন ওই ২,০০০ টাকার লোন যখন বিভিন্ন ব্যক্তিকে আমরা দিব, বিভিন্ন ব্যক্তিকে যখন দিব আমরা, তখন কোনো একটা ব্যক্তি যদি ডিফল্ট হয়ে যায়, তাহলে আমাদের ততটা প্রভাব ফেলবে না। আমরা বিভিন্ন জনের কাছ থেকে আমরা লোন কন্টিনিউ থাকবে আমাদের। এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে আমাদের কাছে পোর্টফোলিও কনসেপ্ট বা পোর্টফোলিও, যে আমরা লোন কোনো ব্যক্তিকে, একক ব্যক্তিকে না দিয়ে যখন আমরা বিভিন্ন ব্যক্তিকে দেবো, সেটা হচ্ছে আমাদের কাছে পোর্টফোলিও আর কি, লোনের পোর্টফোলিও। এখন পোর্টফোলিও বিষয়টা বুঝলেন। তো পোর্টফোলিও ক্রেডিটটা কি? সামগ্রিক অর্থনীতি ভালোভাবে কাজ না করে যখন ক্রেডিট পোর্টফোলিওতে ভালোভাবে বৈচিত্র্যময় না হলে পোর্টফোলিও ক্রেডিট্রিক্সের সৃষ্টি হয়। দুই ধরনের পোর্টফোলিও ক্রেডিট্রিক্স আছে, একটা হচ্ছে পদ্ধতিগত ঝুঁকি, একটা হচ্ছে ঘনত্বের ঝুঁকি। আচ্ছা, পদ্ধতিগত ঝুঁকি এবং ঘনত্বের ঝুঁকি, এই পোর্টফোলিও ঝুঁকির মধ্যে আমাদের আছে যে আপনি শুধু এসএমই খাতে দিচ্ছেন, এর সব খাতে দেওয়া শেষ, তারপর আপনি কি করছেন, শুধু এসএমই খাতে দিচ্ছেন, বা আপনার এলাকার যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন রকম বিজনেস আছে, যেমন সাঁতালের বিজনেস থাকে, আপনাদের টাইলসের বিজনেস থাকে, আমাদের মুরগি ফার্মের বিজনেস থাকে, এরকম বিভিন্ন রকম বিজনেস থাকে, হাই রিস্ক লো রিস্কের অনেক বিজনেস থাকে। আপনি শুধু যদি ওই এলাকায় যে বিজনেস আছে ওই বিজনেস গুলোকেই শুধু আপনি হাইলাইট করেন, সব টাকা ওখানে ইনভেস্ট করতে, তাহলে কিন্তু আবার হবে না, তাহলে আবার সমস্যার মধ্যে পড়ে যেতে হবে। এটা হচ্ছে ঘনত্বের ঝুঁকি। তো যাই মানে পড়ে দেখি, ঘনত্ব ঝুঁকি হলো বিনিয়োগের একটি উল্লেখযোগ্য অংশ কোন একক সম্পদ শ্রেণী, তারপরে আছে সেক্টর, শিল্প বা ভৌগোলিক এলাকায় কেন্দ্রীভূত হওয়ার সাথে সাথে সম্পর্কিত ঝুঁকিকে বোঝায়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ধরুন আপনার এলাকায় পোল্ট্রি ফার্ম আছে, ওই পোল্ট্রি ফার্মকে আপনি মানে বাড়ি বাড়ি ধরেন পোল্ট্রি ফার্ম, বাড়ি বাড়ি আপনি ওই যে লোন দিয়ে সব ইয়া করলেন, অবস্থা খারাপ করছেন সবার একেবারে। এই জায়গায় কিন্তু আমাদের কোনো কারণে পোল্ট্রি শিল্পে ধস আসলে তাহলে আপনার কি অবস্থা হয়ে যাবে। এই জন্য পোর্টফোলিও পোর্টফোলিও আমরা মেনে চলতেছি, বাট কোনো একটা সেক্টরে যখন আমরা বেশি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পোর্টফোলিও ঘনত্ব। তাহলে সেই ঘনত্বটা যখন বেড়ে যাবে আমাদের, তখন আমাদের ঝুঁকির সৃষ্টি হয়, তখন আমাদের পোর্টফোলিওর ঝুঁকির সৃষ্টি হয়। একটি উদ্ভিদ, আচ্ছা আমি আপনাকে লিঙ্ক দিইনি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এখন দিচ্ছি। আচ্ছা কেউ একজন কেউ যে লিঙ্কটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে, ক্লাসের লিঙ্ক। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা থাক, উনি উনি ফার্স্ট পার্টের আর কি, ওনার সাথে পরে তাহলে যোগাযোগ করবো। শেয়ার করা লাগবে না, কারণ ফার্স্ট পার্টের তো নেই। আচ্ছা, তাহলে ঘনত্বের ঝুঁকি সেই কথাটাই এখানে বলা আছে, যে এটি উদ্ভূত একটু, আমি শুধু ওনাকে একটু বলে দিই, উনি ধরেন। আচ্ছা, তাহলে এখানে সে কথা বলা আছে, দেখুন একটু একটু দেখুন, ঘনত্ব ঝুঁকি হলো বিনিয়োগের একটি উল্লেখযোগ্য অংশ
কোনো একক সম্পদ, শ্রেণী, সেক্টর, শিল্প বা ভৌগোলিক এলাকায় কেন্দ্রীভূত হওয়ার সাথে সাথে সম্পর্কিত ঝুঁকিকে বোঝায়। এটি উদ্ভূত হয় যখন একজন ব্যক্তি কোম্পানি বিনিয়োগের পোর্টফোলিওর ঝুঁকির একটি নির্দিষ্ট উৎসের সাথে খুব বেশি এক্সপোজার থাকে। এক্সপোজার মানে সীমা, লোনের সীমা আমাদের যে বেশি সীমায় দেওয়া থাকে সেটার ফলে এটার উৎপত্তি হয়। কেন্দ্রীভূত সম্পদ। অ্যাকাউন্টিং স্কুল কলিং। হ্যালো, যে ভাই, যে আমি একটা ক্লাস নিচ্ছি, তো ক্লাসটা নেওয়া শেষ হলে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড পার্টের ক্লাস চলতেছে। হ্যাঁ, নেওয়া শেষ হলে দিচ্ছি। আচ্ছা, তো কেন্দ্রীভূত সম্পদ সেক্টর কম পারফর্ম করলে বা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হলে গুণোত্তর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে ক্ষতির কারণ হতে পারে। আচ্ছা, এটা গুণোত্তর ঝুঁকি। পদ্ধতিগত ঝুঁকি হলো, পদ্ধতিগত ঝুঁকি হলো অর্থনৈতিক বা বাজারের কারণের সাথে সম্পর্কিত ঝুঁকি, যা একই সাথে একাধিকভাবে প্রভাবিত করে। এই কারণগুলির মধ্যে অর্থনৈতিক মন্দা, সুদের হার, গতিবিধি বা ভূ রাজনৈতিক ঘটনা অন্তর্ভুক্ত থাকতে পারে। তাহলে পদ্ধতিগত ঝুঁকি, আমাদের গুণোত্তর ঝুঁকি বাদে পদ্ধতিগত ঝুঁকি হলো যে আমাদের অন্যান্য যে ঝুঁকিগুলো থাকে, যে অর্থনৈতিক ঝুঁকি বা বাজারের ঝুঁকি থাকতে পারে, যে অর্থনৈতিক বিভিন্ন রকম মন্দা থাকতে পারে, সুদের হার থাকতে পারে, যুদ্ধ বিগ্রহের ফলে কোনো কিছু আমাদের অস্থিতিশীল থাকতে পারে আর্থিক বাজার। এই যে এগুলা হচ্ছে আমাদের কাছে পদ্ধতিগত ঝুঁকি। আচ্ছা, এই দুটা আমরা একটু দেখে নিব, যে স্বতন্ত্র ঝুঁকি আর হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি। স্বতন্ত্র ঝুঁকি দুই ধরনের, ডিফল্ট ঝুঁকি আর ডাউনগ্রেড ঝুঁকি। আর এটা গুণোত্তর ঝুঁকি, পদ্ধতিগত ঝুঁকি। তারপরে আমাদের দুইয়ের পর আলোচনা করা আছে, এটি দেখব না। স্বতন্ত্র ক্রেডিট, স্বতন্ত্র বা ক্রেডিট ঝুঁকির কারণগুলি আলোচনা করুন। এটা যেটা 97 আছে সেটাও শাসনে দিয়েছে, তো এই জন্য পেঁয়াজ লেগে যাচ্ছে। 3 নাম্বার আর দেখবো, 1 নাম্বার 3 নাম্বার দেখবো। তাহলে এখানে 3 নাম্বার বলা আছে যে স্বতন্ত্র ঝুঁকির কারণগুলি। স্বতন্ত্র ঝুঁকির কারণগুলি এখানে দেওয়া আছে। অনুপযুক্ত বা দুর্বল মূল্যায়ন, এই বিষয়গুলা যদি এখানে আমাদের 3 মার্ক বা 5 মার্ক বা 7 মার্কের আসে, তাহলে এই যে এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আমরা 2-1 লাইন করে লিখবো। তো অনুপযুক্ত বা দুর্বল মূল্যায়ন, ভুল কাঠামো, এর মধ্যে যে কটা মনে থাকবে, এটা মনে থাকা স্বাভাবিক। কোন স্বতন্ত্র ক্রেডিট ঝুঁকির মধ্যে আমাদের কি থাকে, আমাদের ডিফল্টের ঝুঁকি থাকে, তাই না? তাহলে ডিফল্ট কি কারণে হতে পারে, আমরা কিন্তু সেটা মনে মনে কিন্তু যদি আমরা ভাবি, তাহলে দেখা যাচ্ছে 4-5টা পয়েন্ট কিন্তু আমরা একটু লিখতে পারবো। এর মধ্যে এখানে যেটা দেখুন কি কি লেখা আছে। দুর্বল মূল্যায়ন, ঋণ যেটা মূল্যায়ন করে থাকে, দুর্বল মূল্যায়ন করে থাকে। ভুল কাঠামো, ভুল কাঠামোতে আমরা ঋণ প্রদান করি। অপর্যাপ্ত নগদ প্রবাহ প্রজন্ম। তারপর আছে ফরেক্স ঝুঁকি বুঝতে ব্যর্থতা, মৌলিক বিষয়গুলি উপেক্ষা করে ঋণ দেওয়া। অর্থাৎ আমরা বিভিন্ন দিক আমরা সঠিকভাবে পর্যালোচনা না করে যে ঋণগুলো দিয়ে থাকি, হ্যাঁ, এবং কি ক্ষেত্রে ডিফল্ট হতে পারে, কি কি জন্য ডিফল্ট হতে পারে, আমাদের সেই দুস্ত্রুটিগুলা কি, ভুলগুলা কি, সেগুলো এখানে আমাদের তুলে ধরতে হবে। তুলে ধরে আমাদের এখানে পয়েন্টগুলো দিতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা, দেখুন, কিন্তু প্রশ্ন যদি এটা আসে তাহলে কিন্তু অজানা, তাহলে কিন্তু আমরা কিন্তু এটা লিখতে পারবো না। যে স্বতন্ত্র ক্রেডিট ঝুঁকির কারণগুলো আলোচনা করুন, তাহলে দেখুন আমরা কিন্তু এটা মানে নিয়ে একটু করবো, মানে বিচলিত হব। কিন্তু আসলে কিন্তু যখন আপনি বুঝবেন যে স্বতন্ত্র ঝুঁকির মধ্যে কি কি ঝুঁকিগুলো আছে, যে ডিফল্টের ঝুঁকি, তাই না, এখানে আছে যেটা বললাম আমরা, কি বললাম এখানে, ডিফল্টের ঝুঁকি এবং ডাউনগ্রেডের ঝুঁকি। আমরা যে তাদের বিভিন্ন রকম স্বজনপ্রীতি হোক বা যে কোনো কারণে হোক, তবে এই রিস্ক গুলাকে মিনিমাইজ করে আমরা দিয়েছি, কিন্তু আসলে যেটা করা ঠিক হয়নি। তাহলে এই দুটো ঝুঁকি সেখানে আছে, তাহলে এই দুটো ঝুঁকি কি কারণে তৈরি হচ্ছে, এটা আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, অনেকগুলো এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো কয়েকটি আমরা পড়বো আর কি। বহু ধরনের এখানে আছে। অপর্যাপ্ত নিরাপত্তা, অসম্পূর্ণ গ্যারান্টি, যেগুলো আমরা আগে থেকে জানি। ইউটিলিটি বা ইনপুটের অভাব। আচ্ছা, ওটা আমরা দেখবো না। তারপরে আছে 3-এর পর 4 দেখবো না। 4 আসলে 97, 5 দেখবো না। তারপরে আছে ঝুঁকি, ক্ষুধা, রিস্ক অ্যাপিটাইট বা আকাঙ্ক্ষা, ঝুঁকি প্রবণতা। RAS কি? ঝুঁকি, ক্ষুধা বা আকাঙ্ক্ষা, প্রবণতা প্রভৃতি মূল উপাদানগুলো আলোচনা করুন।
সরি, এটি আলোচনা করব। আচ্ছা, ঝুঁকি ক্ষুধা আকাঙ্ক্ষা প্রবণতার বা আরএস কি? ঝুঁকি ক্ষুধা আকাঙ্ক্ষা প্রবণতা প্রবৃত্তির মূল উপাদানগুলো আলোচনা করা। তাহলে ঝুঁকি ক্ষুধা আকাঙ্ক্ষা প্রবণতা বিভিন্ন নাম থাকতে পারে। বিবৃতি আরএস একটি আনুষ্ঠানিক নথি বা বিবৃতি যা একটি প্রতিষ্ঠানের ঝুঁকি গ্রহণ বা সহ্য করার ইচ্ছা বা ক্ষমতাকে বোঝায়। এটি ঝুঁকির স্তরের একটি সুস্পষ্ট এবং সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রদান করে যা একটি প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করতে ইচ্ছুক। আরএস ঝুঁকি মূল্যায়ন এবং পরিচালনার এটি ঝুঁকি স্তরের একটি সুস্পষ্ট এবং সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রদান করে যা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনের জন্য ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক। আর এর ঝুঁকি মূল্যায়ন এবং পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করে। আর এস দ্বারা বোঝায়, আর এস কোনটা? এটা কিন্তু রিস্ক অ্যাপিটি স্টেটমেন্ট। দ্বারা বোঝা যায় যে প্রতিষ্ঠানের ঝুঁকিগুলি সহনশীলতা এবং কৌশলগত লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। আরএস এর মূল উদ্দেশ্য হলো এই বিবৃতি মূল্যায়ন করা যা স্টেকহোল্ডারদের অংশীদারিত্বে বিকশিত হয়েছে। রিস্ক অ্যাপিটি হচ্ছে ঝুঁকি ক্ষুধা বা ঝুঁকি আকাঙ্ক্ষা, ঝুঁকি প্রবণতা। তো রিস্ক অ্যাপিটি স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট তো আমরা বুঝি বিবরণী, কোনো কিছুর সম্বন্ধে যে বিবরণীটা লেখা হয় সেটা হচ্ছে তার বিবরণী, স্টেটমেন্ট বা বিবৃতি। ঝুঁকি ক্ষুধা কি? প্রতিষ্ঠানের ঝুঁকি নেওয়ার যে প্রবণতা, ঝুঁকি নেওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে রিস্ক অ্যাপিটি বা ঝুঁকি ক্ষুধা বা রিস্ক প্রবণতা। এটা যখন আমরা যখন কোনো বিবৃতি আকারে প্রকাশ করি তখন সেটাকে বলি ঝুঁকি ক্ষুধা বিবৃতি বা ঝুঁকি আকাঙ্ক্ষা বিবৃতি বা ঝুঁকি প্রবণতা বিবৃতি। আচ্ছা, এখন এই বিষয়টা কেমনে প্রতিষ্ঠান কেমনে ঝুঁকি নেবে? যেটা কেউ কি ঝুঁকি নেয়? হ্যাঁ, প্রত্যেক প্রতিষ্ঠানে ঝুঁকি নেওয়ার একটা মনোবাসনা আছে, তাদের মনোবাসনা আছে। কারণ কি, ঝুঁকি না নিলে তো সে মুনাফা অর্জন করতে পারবে না, অতএব ঝুঁকি আমাদের নিতেই হবে। ঝুঁকির এখন এই ইচ্ছা কার কার নেওয়া আছে? অনেকের আছে। দেখুন, খেয়াল করে দেখুন, ঝুঁকি নেওয়ার ইচ্ছাটা কি? ঝুঁকি নেওয়ার ইচ্ছাটা হচ্ছে আমরা যখন কোনো ব্যাংক লোন দিবে, কোনো ব্যাংক লোন দিতে চায়, কোনো ব্যাংক লোন দিতে চায়, ধরুন 5 কোটি টাকা লোন দিবে, তাহলে সবাই কিন্তু এই রিস্কটা নিতে চায়। কিন্তু কাকে দেবে? ভালো পার্টিকে দিবে। ভালো পার্টিকে দিবে যে যার কাছ থেকে আমরা সেটা ব্যাক পাবো, হ্যাঁ না, আমরা রিকভারি করতে পারবো যেটা। তাহলে এই যে আমরা লোন দিচ্ছি, তাকে লোন দিচ্ছে, লোনের মধ্যে কি কোনো ঝুঁকি নাই? ঝুঁকি অবশ্যই আছে। তাহলে আমরা জেনে শুনে ঝুঁকি আছে সেখানে কিন্তু আমরা দিতে যাচ্ছি, লোন দিতে যাচ্ছি। এই যে আমাদের ঝুঁকি নেওয়ার ইচ্ছা, আমরা বিভিন্ন ব্যাংক, সব ব্যাংকই কোনো ভালো পার্টিকে লোন দিবে। এই ভালো পার্টিটাকে এটা খুঁজে বের করতে হবে আমাদের। কিন্তু লোন দেওয়ার ইচ্ছা সবার আছে, তার মানে কি এই ঝুঁকিটা লোন যখনই দিবে তখন ঝুঁকি সৃষ্টি হবে, তার মানে কি এই ঝুঁকি নেওয়ার ইচ্ছা সবার আছে। এই যে ঝুঁকি নেওয়ার ইচ্ছাটা, এর নাম হচ্ছে রিস্ক অ্যাপিটি। আমরা যে ঝুঁকি নিচ্ছি, হ্যাঁ, আমরা যে স্বেচ্ছায় ঝুঁকি নিচ্ছি, এর নাম হচ্ছে রিস্ক অ্যাপিটি, ঝুঁকি ক্ষুধা বা ঝুঁকি আকাঙ্ক্ষা। আচ্ছা, আমার সর্দি গলার কণ্ঠ একটু এলোমেলো হয়ে গেছে এখন, হয়তো কোনো কথা শোনা যাচ্ছে বা আটকে যাচ্ছে, এরকম হচ্ছে, কিছু মনে নেই না। আচ্ছা, আমরা তো ঝুঁকি ক্ষুধা আকাঙ্ক্ষা প্রবণতা বিবৃতির মূল উপাদানগুলো আলোচনা করো। ঝুঁকির সহনশীলতা, ঝুঁকির উদ্দেশ্য, তারা ঝুঁকির সহনশীলতা, ঝুঁকির উদ্দেশ্য, ঝুঁকি বিভাগ, ঝুঁকির সময়সীমা, দায়িত্ব, মনিটরিং রিপোর্টিং এবং কৌশলগতকরণ, যোগাযোগ। এগুলো হচ্ছে আমাদের কাছে ঝুঁকির উপাদানের অন্তর্ভুক্ত আমরা করতে পারি। তাহলে ঝুঁকি আমরা এটা কিন্তু আমরা বানিয়ে লিখতে পারি, মানে ঝুঁকি যে আমরা নিচ্ছি, এই ঝুঁকি নিচ্ছি, এই নেওয়াটা যখন আমরা বিবৃতি আকারে প্রকাশ করবো সেটা হচ্ছে ঝুঁকি ক্ষুধা বিবৃতি। এই বিবৃতির মধ্যে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, কি কি বিষয়গুলো লিখিত থাকে? ঝুঁকির সহনশীলতা, ঝুঁকির মাথা লেখা থাকবে, ঝুঁকির উদ্দেশ্য লেখা থাকবে, ঝুঁকির পরিমাপ লেখা থাকবে, ঝুঁকির সময়সীমা কতদিন পর্যন্ত এই ঝুঁকি থাকবে, এই ঝুঁকির ফলে আমরা কি পরিমাণ মুনাফা গেইন করতে পারবো সেটা থাকবে। এরকম অনেক কিছু এখানে লেখা থাকতে পারে, যেটা আমরা
মানে লিখতে পারি। আচ্ছা, তারপরে আমাদের আচ্ছা গেল ঝুঁকি ক্ষুদা বিবৃতি বিষয়বস্তু আলোচনা করে এবং কোনো স্টার মার্ক দেওয়া নাই, আমরা দেখবো না। ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে পরিচালনা পর্ষদের ভূমিকা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 8 নাম্বার, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে পরিচালনা পর্ষদের ভূমিকা। আচ্ছা, তো পরিচালনা পর্ষদের ভূমিকা কি হয়? নির্দেশ দেওয়া, নীতি বাস্তবায়ন করা, নিয়ন্ত্রণ করা, এই জিনিসগুলো আপনার মনে রাখবেন। পরিচালনা পর্ষদ, বোর্ড অফ ডাইরেক্টরদের কাজ কি? বোর্ড অফ ডাইরেক্টরদের কাজ হচ্ছে নির্দেশ দিবে আপনাকে, তারা কি করবে? নিয়ন্ত্রণ করবে আপনাকে, তারা কি করবে? নীতি নির্ধারণ করবে। এই তিনটা জিনিস তারা করে থাকে। তো 1 নম্বরে বলা আছে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য উপযুক্ত নীতি। এখানে ঋণ ব্যবস্থাপনা কি করে? আমাদের মৌলিক নীতি বাস্তবায়ন করে। ক্রেডিট ঝুঁকি হচ্ছে আমাদের ব্যাংকের সামগ্রিক ঝুঁকির ক্ষতি সংজ্ঞায়িত করা। নিশ্চিত করুন যে শীর্ষ ব্যবস্থাপনার পাশাপাশি ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনার জন্য দায়ী কমিটির ব্যবস্থাপনা ফাংশন সম্পন্ন করার দক্ষতা রয়েছে। নিষেধ। আচ্ছা, এই বিষয়টা আপনি পড়ে নেবেন, এটা অত বেশি জটিল নাই। পোর্টফোলিও মানে আচ্ছা, এটা অতটা বেশি না। 9 নাম্বার, এটা দেখে নিন, এটা অত পড়ানো সহজে আছে। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ওটা সিনিয়র ম্যানেজমেন্টের, ওটা এটা একই। আমাদের পরিচালনা পর্ষদের ভূমিকা, সিনিয়র ম্যানেজমেন্টের ভূমিকা। হ্যাঁ, এটা আমাদের কাছে। আচ্ছা, আমাদের 10:35 বেজে গেছে। এই অধ্যায় এটাই শেষ। হ্যাঁ, এটা শেষ অধ্যায় মনে হয়। এই দুটো প্রশ্ন দেখবেন, এই দুটো প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। আজকে যে অধ্যায়গুলো এটা দেখলাম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো অবশ্যই দেখবেন। তারপরে আসছে আমাদের অ্যালকো। অ্যালকো আছে। আচ্ছা, এটা দেখবেন, এই দুটো পর্যন্ত আমরা দেখবো ঝুঁকি, যে ঋণ ব্যবস্থাপনা সম্পর্কে পরিচালনা পর্ষদের ভূমিকা আর ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, মানে একই। ঋণ পরিচালনা পর্ষদ ভূমিকা যেটা আছে সেটা হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ভূমিকা। পরিচালনা পর্ষদের ভূমিকা আর সিনিয়র ম্যানেজমেন্ট ভূমিকা আলোচনা করুন। আর কিছু কিছু পার্থক্য আছে, তাছাড়া সবাই একই হয়। এই দুটো একটু দেখে নেবেন আপনারা। আমি এটা দেখাচ্ছি না, এটা সংক্ষেপে আছে, এটা একটু দেখে নেবেন, সহজে আছে। আচ্ছা স্যার, তাহলে আজকে একটু এখানে রাখি, আমরা সামনের দিন এটা রিস্ক ম্যানেজমেন্ট থেকে শেষ করে দেবো। বেশি নেয় প্রশ্ন। এরপর আমাদের কোনো ক্লাস হবে ক্রেডিট অপারেশনস। এরপর স্যার আমাদের ক্লাস হবে ক্রেডিট অপারেশনস। ক্রেডিট অপারেশনস যাদের আছে তারা একটু জয়েনে থাকতে পারেন, আমরা ওখানে একটা অঙ্ক দেবো, খুব বেশি দেখবো না। যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।